প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্কুল জীবন শেষ করে কলেজ জীবনে পদার্পণ করেছো, কিন্তু করোনা আজ তোমাদের কলেজ অঙ্গনে আসতে বাধা দিয়েছে, যার জন্য এই ভার্চুয়াল ক্লাস। এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চঞ্চল মণ্ডল, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি বিএল কলেজ, খুলনা। তোমাদের আজকে পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম পত্র এর চতুর্থ অধ্যায় আমরা আলোচনা করব। অধ্যায়ের নাম নিউটনীয় বলবিদ্যা। এই ক্লাস শেষে আমরা যা জানতে পারবো তা হলো বল কি, বলের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা, জড়তা সম্পর্কে ধারণা, মৌলিক বল কি, মৌলিক বল সম্পর্কে আমরা ধারণা পাবো, বিভিন্ন প্রকার মৌলিক বল সম্পর্কে ধারণা। তাহলে আমাদের আজকের এই ক্লাসে আমরা জানতে পারবো এই বিষয়গুলো। বল সম্পর্কে আমরা ধারণা লাভ করব, বলের বৈশিষ্ট্যগুলো দেখব, জড়তা সম্পর্কে, মৌলিক বল কি, বিভিন্ন প্রকার মৌলিক বল সম্পর্কে ধারণা, এগুলো আমরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা আসি বল। বল কি তোমরা অনেকেই জানো, 9-10-এ তোমরা পড়ে এসেছো যে বাহ্যিক যে কারণে বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটে বা ঘটাতে চায় তাকে বল বলে। অর্থাৎ বাহ্যিক কোনো কারণে স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটায়, যদি বস্তুটি স্থির থাকে তাহলে তাকে গতিশীল করতে চাবে, চেষ্টা করার জন্য তার উপরে যে বল প্রযুক্ত হবে সেটি, বা গতিশীল কোনো বস্তুর গতির পরিবর্তন করবে অথবা করতে চায় যে বাহ্যিক কারণ, সেই কারণটাই হচ্ছে বল। বলের কতগুলো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো হলো বলের দিক আছে। আমরা জানি যে রাশি হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে স্কেলার রাশি আর একটি ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির দিক আছে, তাহলে বল একটি ভেক্টর রাশি, কোন দিক থেকে ক্রিয়া করবে সেটি নির্দেশ করবে, তাই এটি একটি ভেক্টর রাশি। বলের জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। আমরা জানি যে দুইটি বস্তু ছাড়া ক্রিয়া বা প্রতিক্রিয়া সম্ভব নয়, অর্থাৎ একটা বস্তু যদি আর একটা বস্তুর উপরে বল প্রয়োগ করে তাহলে দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুর উপরে বল প্রয়োগ করবে। যেমন আমরা জানি যে আমরা যদি চেয়ার বা টেবিলের উপরে বসি, টেবিলও আমাদের উপরে বা চেয়ার আমাদের উপরে একটি বল প্রয়োগ করে, যার জন্য আমরা চেয়ার ভেঙে নিচে পড়ে যাই না। একটা নৌকায় যদি আমরা চড়ি তাহলে নৌকায় থেকে লাফ দিলে নৌকাটা পিছনে সরে যায়, নৌকার উপরে আমরা বল প্রয়োগ করি, নৌকাও আমাদের উপরে বল প্রয়োগ করে বলে আমরা তীরে পৌঁছাতে পারি। তাহলে এটা জোড়ায় জোড়ায়, দুইটা বস্তু ছাড়া এটা ক্রিয়া করা সম্ভব নয়, তাই বলা হচ্ছে যে ইহা জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। ইহা কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে। আমরা জানি যে বল যদি প্রয়োগ করে তাহলে বস্তুটি গতির পরিবর্তন করে বা করতে চায়, তাই যদি হয় তাহলে সেখানে বেগের পরিবর্তন ঘটবে, আর বেগের পরিবর্তন হলে সেখানে ত্বরণ সৃষ্টি হবে। আমরা জানি যে বেগের পরিবর্তনের হারই হচ্ছে ত্বরণ। কাজেই বল যদি কোনো বস্তুর উপরে প্রযুক্ত হয় তাহলে ত্বরণ সৃষ্টি হবে। ইহা কোনো বস্তুকে বিকৃত করতে পারে, বস্তুর আকার আকৃতির পরিবর্তন ঘটাতে পারে। যেমন আমরা যদি দেখি যে একটি রাবারকে যদি আমরা টান দেই তাহলে রাবারের দৈর্ঘ্য
বৃদ্ধি পাবে, পার্শ্ব হ্রাস পাবে, তাহলে বস্তুটির আকৃতি পরিবর্তন হবে, অর্থাৎ বস্তুটির বিকৃতি হবে। সেটা হতে পারে স্থায়ী বিকৃতি বা অস্থায়ী, যে কোনোটা হতে পারে। যদি বেশি বল প্রয়োগ করা হয় তাহলে স্থায়ী বিকৃতি হতে পারে যে কোনো বস্তুর। তো এইগুলো হচ্ছে আমাদের বলের বৈশিষ্ট্য। এই জিনিসগুলো আমরা একটু ভালোভাবে দেখব। এরপরে আমরা আসি জড়তা। জড়তাকে কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থা বজায় রাখার ধর্মকে জড়তা বলে। অর্থাৎ কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে, সে সবসময় স্থির অবস্থায় থাকতে চায়, সেই স্থির অবস্থা বজায় রাখতে চায়। আর যদি কোনো বস্তু গতিশীল থাকে তাহলে সে গতিশীল থাকতে চায়। এই যে স্থির বা গতিশীল থাকার যে ধর্ম, সেই ধর্মটা হচ্ছে জড়তা। কোনো গতিশীল বস্তুর যদি তার গতিশীল অবস্থা বজায় রাখতে গেলে তার উপরে যদি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হয় তাহলে সে সব সময় গতিশীল অবস্থায় থাকবে। আবার একটা স্থির বস্তুর উপরে বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে সে স্থির অবস্থায় থাকবে। এই ধর্মটাই হচ্ছে তার জড়তা। কোনো পদার্থের জড়তা পরিমাপ করা হয় ভর দ্বারা। আমরা জানি যে কোনো বস্তুর পদার্থের মোট পরিমাণ হচ্ছে তার ভর। এই ভর দ্বারা পরিমাপ করা হয় তার জড়তা। কারণ ভর যদি বেশি হয় তাহলে জড়তা কি হবে? বেশি হবে। যার ভর বেশি তার জড়তা বেশি। একটি ভারী বস্তুকে আমরা যদি বল প্রয়োগ করি তাহলে তাকে সরাতে বেশি পরিমাণে বল প্রয়োগ করতে হবে ভারী বস্তুকে, এবং হালকা বস্তুকে কম বল প্রয়োগ করতে হবে। কাজেই জড়তা পরিমাপ করা হয় তার ভর দ্বারা। ভর যদি বেশি হয় তাহলে জড়তা বেশি হবে, এবং ভর যদি কম হয় তাহলে তার জড়তা কম হবে। একটা কম ভরের বস্তুকে সরাতে গেলে আমাদের কম বল প্রয়োগ করতে হবে, কাজেই তার জড়তা হবে কম। এই জন্য বলা হচ্ছে যে জড়তার পরিমাপ হচ্ছে ভর দ্বারা পরিমাপ করা হয়। এরপরে আমরা আসি ফান্ডামেন্টাল ফোর্স, অর্থাৎ মৌলিক বল। আমরা জানি যে অনেক প্রকারের বল আছে। সেই বলের ভিতরে মৌলিক বল কোনগুলো? যে সকল বল স্বাধীন এবং অন্যান্য বল যে বল থেকে সৃষ্ট, সেই সকল বলকে মৌলিক বল বলে। অর্থাৎ যে বলগুলো অন্য বলের উপরে নির্ভর করে না, বরং অন্যান্য বল এই বল থেকে সৃষ্টি হয়, সেই বলগুলোকে আমরা বলবো মৌলিক বল, মৌলিক বা মূল বল। এই মৌলিক বল আছে 4টি। প্রথমটি হচ্ছে মহাকর্ষ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স। আমরা মহাকর্ষ বলের সাথে পরিচিত, আমরা মহাকর্ষ অভিকর্ষ পড়েছি, মহাকর্ষ বল পড়েছি, আমরা 9, 10-এ জেনে এসেছি। তো সেই মহাকর্ষ বল প্রত্যেকটা বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে এই মহাবিশ্বের, সেই বলটাকে বলবো আমরা মহাকর্ষ বল। 2 নম্বর হচ্ছে তড়িৎ-চুম্বক বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আমরা জানি তড়িৎ এবং চুম্বক ক্ষেত্রের দ্বারা এটি সৃষ্টি হয়। দুর্বল নিউক্লিয় বল, উইক নিউক্লিয়ার ফোর্স। এটা একটা নিউক্লিয়াসের ভিতরে বল, যেটি দ্বারা নিউক্লিয়াস গঠিত। সবল নিউক্লিয় বল, এটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, অর্থাৎ নিউক্লিয়াসের নিউক্লিয়ন, যেটা নিউক্লিয়াসটা গঠিত হয় যে বল দ্বারা, সেই বলটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এটি অনেক শক্তিশালী বল। এই 4টা মৌলিক বল আছে। তো প্রথম বলটা সম্পর্কে আমরা আসি, মহাকর্ষ বল। মহাকর্ষ বল সম্পর্কে আমরা অনেক জানি যে ভরের কারণে এই বলের সৃষ্টি হয়। এটি দূরত্ব নির্ভর বল। ভরের কারণে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র সম্পর্কে জানি যে কোনো বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে তা তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ এটি ভরের কারণে এই বলের সৃষ্টি হয়। ভর যদি বাড়ে তাহলে এই বলটি বাড়বে, আর দূরত্ব যদি বাড়ে তাহলে এই বলের পরিমাণ কমবে। তাই বলা হয়েছে যে ভরের কারণে এই বলের সৃষ্টি হয় এবং দূরত্ব নির্ভর বল। এটি সবচেয়ে দুর্বল বল, এর পাল্লা অসীম। তার মানে রেঞ্জ অসীম হচ্ছে যে মহাবিশ্বের যে কোনো বস্তুকে আকর্ষণ করতে পারে। চন্দ্র সূর্যের ভিতরে আকর্ষণ
পৃথিবী সূর্যের ভিতরে আকর্ষণ, পৃথিবী চন্দ্রের ভিতরে আকর্ষণ, প্রত্যেক মানুষের মধ্যে আকর্ষণ, মানুষ এবং যে কোনো বস্তুর ভিতরে আকর্ষণ, তাহলে তাদের দূরত্ব বিভিন্ন রকম হতে পারে। তাই বলা হচ্ছে এর পাল্লা হচ্ছে অসীম, অর্থাৎ অসীম দূরত্বেও তার আকর্ষণ বল বিদ্যমান, কিন্তু সে তার পরিমাণ খুবই কম। কারণ আমরা জানি যে দূরত্ব নির্ভর বল, যেহেতু দূরত্ব বাড়লে বল হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, কাজেই দূরত্ব যত বাড়বে বলের পরিমাণ তত কমবে। এটি একটি সার্বজনীন বল। গ্র্যাভিটন নামক কণার বিনিময়ে এই বল ক্রিয়াশীল হয়। এটা ধারণা করা হয় যে গ্র্যাভিটন নামক এক প্রকার কণা, যে কণাটার বিনিময়ের জন্য যে প্রত্যেকটা বস্তু যাদের ভিতরে আকর্ষণ বল ক্রিয়া করবে, সেরকম দুইটা বস্তুর মধ্যে গ্র্যাভিটন নামক এক প্রকার কণার বিনিময় হয়। এই কণার বিনিময়ের জন্য এই বলটির সৃষ্টি হয় বলে ধারণা করা হয়। এটি একটি আকর্ষণধর্মী বল, এখানে কোনো বিকর্ষণ নাই, এটি আকর্ষণধর্মী বল, কারণ প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে। তাই এই বলটা হচ্ছে একটা আকর্ষণধর্মী বল। যেমন দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল, দুটি বস্তু, যে কোনো দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল হতে পারে, সেই বস্তুটি হতে পারে কাছের অথবা দূরের, যে কোনো প্রকার দূরত্বের ভিতরে এই বলটি ক্রিয়া করে, তাই এটি একটি আকর্ষণধর্মী বল। এরপরে আমরা আসি তাড়িৎচুম্বক বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এটি আহিত বস্তুর আধানের কারণে এই বলের সৃষ্টি হয়। এটি দূরত্ব নির্ভর। এটি হচ্ছে আহিত বস্তু বা চার্জিত বস্তুর আধানের কারণে এটা সৃষ্টি হয়। আমরা জানি যে কোনো চার্জিত বস্তুতে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ থাকে। এই বলটা সৃষ্টি হয় এই চার্জের কারণে। আমরা কুলম্বের সূত্রটাও জানি যে দুইটি আহিত বস্তুর আধানের যে বলের সৃষ্টি হয়, সেই বলটা হচ্ছে তাদের আধানের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, প্রায় মহাকর্ষের সূত্রের মতোই। এটি মহাকর্ষ বলের চেয়ে সবল প্রায় 10⁻39 গুণ বেশি। তার মানে 10⁻39 এরপরে 39টা শূন্য দিলে যতগুলো হয় তত গুণ বেশি শক্তিশালী, মহাকর্ষ বলের থেকে অনেক শক্তিশালী। এর পাল্লা অসীম, এটিও অসীম দূরত্ব থেকে আকর্ষণ করে, অর্থাৎ একটি ধনাত্মক চার্জ একটি ঋণাত্মক চার্জ পরস্পরকে আকর্ষণ করে, অথবা দুইটি ধনাত্মক চার্জ বিকর্ষণ করে এবং দুইটি ঋণাত্মক চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এই বলটা আকর্ষণ বা বিকর্ষণ দুই প্রকার বলই হতে পারে। ফোটন নামক কণার বিনিময়ে এই বল ক্রিয়াশীল হয়। আমরা জানি যে চার্জ এবং ভর শূন্য এক প্রকার কণা, তা হচ্ছে ফোটন। এই ফোটনের কারণে এই ফোটন কণার বিনিময়ের জন্য একটি আরেকটির সঙ্গে এই ফোটন কণার বিনিময় করে। দুইটা চার্জিত বস্তু পরস্পরের মধ্যে ফোটন কণার বিনিময়ের মাধ্যমে এই বলটি ক্রিয়াশীল হয়। এটি আকর্ষণ বা বিকর্ষণধর্মী হতে পারে। আমি পূর্বেই বলেছি যে এটি যদি সম চার্জের হয় তাহলে বিকর্ষণ করবে, এবং যদি বিপরীত ধর্মের চার্জ হয় তাহলে পরস্পরকে আকর্ষণ করবে। তাই এটি আকর্ষণ বা বিকর্ষণ দুই প্রকারের হতে পারে। যেমন দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল, দুটি আধান বা দুটি চার্জের মধ্যে, দুটি চার্জ ধনাত্মক ঋণাত্মক যে কোনো প্রকারের হতে পারে, দুইটা চার্জের মধ্যে যে ধরনের বল ক্রিয়াশীল হয় সেই বলটি হচ্ছে তাড়িৎচুম্বকীয় বল। এরপরে 3 নম্বরে আমরা আসি দুর্বল নিউক্লিয় বল, উইক নিউক্লিয়ার ফোর্স। দুর্বল নিউক্লিয়ার বলটা হচ্ছে মৌলিক কণার ক্রিয়াশীল বল। মৌলিক কণার ভিতরে এই বলটি ক্রিয়াশীল, এটি দূরত্ব নির্ভর, এটিও দূরত্বের উপরে নির্ভর করে। দূরত্ব বাড়লে এই বলের পরিমাণ এটাও কমবে। এটি মহাকর্ষ বলের চেয়ে সবল প্রায় 10⁻30 গুণ, মহাকর্ষ বলের থেকে 10⁻30 গুণ বেশি শক্তিশালী এটা। এর পাল্লা সসীম, অর্থাৎ এটি বেশি দূরত্বে ক্রিয়াশীল নয়। বেশি দূরত্ব হলে এই বলটি ক্রিয়াশীল নয়। প্রায় 10⁻16 মিটার, অর্থাৎ একটি পরমাণুর যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধের সমান দূরত্বে এটি ক্রিয়াশীল হয়, অর্থাৎ একটি মৌলিক কণার মধ্যে ক্রিয়াশীল ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বা আরো ক্ষুদ্রতম কণা আছে যেগুলো, তাদের ভিতরে এই বলটি ক্রিয়াশীল হয়। গেজ বোসন নামক এক প্রকার কণার বিনিময়ে এই বল ক্রিয়াশীল হয়।
ধারণা করা হয় যে গ্যাস বোসন একটা মৌলিক কণা। এই মৌলিক কণার বিনিময়ের জন্য এই দুর্বল নিউক্লিয় বলটির সৃষ্টি হয়। এটি একটি বিকর্ষণধর্মী হতে পারে, যেমন নিউক্লিয়াসের মধ্যে বিটা ক্ষয় বিকর্ষণধর্মী হতে পারে। এই বিকর্ষণধর্মী বলের কারণে নিউক্লিয়াস থেকে বিটা কণা ক্ষয় হয়। আমরা জানি যে নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন। প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জের আর নিউট্রন চার্জবিহীন, কিন্তু তার ভিতর থেকে বিটা কণা, বিটা হচ্ছে এক প্রকার ঋণাত্মক চার্জের কণা, সেই বিটা কণা ক্ষয় হয় এই দুর্বল নিউক্লিয় বলের জন্য, তৎক্ষণাৎ উৎপন্ন হয়ে বাইরে বেরোয় আসে গ্যাস বোসন বিনিময়ের মাধ্যমে। এরপরে আমরা আসি 4 নম্বর বল, সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলটা কি? নিউক্লিয়াসের মধ্যে ক্রিয়াশীল বল যা নিউক্লিয়নগুলো একত্র করে রাখে। নিউক্লিয়াসের মধ্যে ক্রিয়াশীল, নিউক্লিয়াসের ভিতরে আমরা পূর্বেই আলোচনা করলাম যে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, প্রোটন থাকে এবং নিউট্রন। প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ এবং নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ। তাহলে দুইটা ধনাত্মক আধান এক জায়গায় কিভাবে থাকবে এবং অল্প জায়গার ভিতরে? তো তাদের ভিতরে একটা শক্তিশালী বল ক্রিয়া করে, যে বলের কারণে তারা একত্রে থাকে, তা না হলে নিউক্লিয়াস ভেঙে যেত। একই জাতীয় আধান আমরা পরস্পরকে জানি বিকর্ষণ করে, কিন্তু বিকর্ষণের পরেও তারা একত্রে থাকে এবং খুব শক্তিশালী বল দ্বারা আবদ্ধ থাকে। যে বলটা দ্বারা আবদ্ধ থাকে সেটি হচ্ছে সবল নিউক্লিয় বল। এটি মহাকর্ষ বলের চেয়ে সবল প্রায় 10⁻41, অর্থাৎ 41 গুণ। মহাকর্ষ বলকে যদি আমরা 1 ধরি, যে এর মাত্রা হচ্ছে 1, তাহলে তার থেকে 10⁻41 গুণ শক্তিশালী, অর্থাৎ এটি সবচেয়ে শক্তিশালী বল। এর পাল্লাও সসীম, অর্থাৎ বেশি দূরত্বে এই বলটা ক্রিয়াশীল না। এটি 10⁻15 মিটার, অর্থাৎ একটা নিউক্লিয়াসের ব্যাসের সমান, একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধের সমান এই বলটা ক্রিয়া করে। অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে এর বলটার কোনো অস্তিত্ব নাই, শুধুমাত্র নিউক্লিয়াসের ভিতরে এই বলটি ক্রিয়াশীল। গ্লুয়ন নামক কণার বিনিময়ে এই বল ক্রিয়াশীল হয়। ধারণা করা হয় যে গ্লুয়ন নামক এক প্রকার, এটি গ্লুয়ন হচ্ছে একটা মৌলিক কণা, একটা মৌলিক কণার বিনিময়ের জন্য এই বলটি ক্রিয়াশীল হয় এবং এটি আধান নিরপেক্ষ, অর্থাৎ কোনো আধান কোন ধরনের তার উপরে এই বলটি নির্ভর করে না। এটি আকর্ষণধর্মী হতে পারে, অর্থাৎ এই বলটি হচ্ছে আকর্ষণধর্মী। আমরা পূর্বেই বলেছি যে একটি নিউক্লিয়াসের ভিতরে প্রোটনগুলো, ধনাত্মক চার্জের কণাগুলো একত্রে থাকে এই আকর্ষণধর্মের কারণে। আকর্ষণধর্মের কারণে নিউক্লিয়াসটা ভেঙে যায় না, তাই এটি একটি আকর্ষণধর্মী বল। যেমন নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয়াস গঠিত হয় সবল নিউক্লিয় বল দ্বারা, নিউক্লিয়াস গঠিত হয়। তোমাদের বাড়ির কাজ, বাড়িতে তোমরা একটু বই দেখবে এবং বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করবে যে সকল বল কি একটি বল থেকে তৈরি, অর্থাৎ সব ধরনের বল। আমরা যে 4টা বল দেখলাম মৌলিক বল, এই বলগুলো কি একটা বলের 4টা রূপ, অর্থাৎ মৌলিক বল কি একটাই, অর্থাৎ মৌলিক বল কি কেবল একটি, অর্থাৎ এই 4টা বলকে কি একটা বলে রূপান্তর করা যায়, বা একটাই কি আমাদের মৌলিক বল যেটা থেকে এই অন্যান্য বলের সৃষ্টি হয়েছে? এই কাজটি তোমরা বাসায় দেখবে এবং এর উত্তর খুঁজতে চেষ্টা করবে যে মৌলিক বলগুলোকে একত্র করা যায় কিনা, অথবা একত্র করা গেছে কিনা, অথবা ভবিষ্যতে যাবে কিনা, একটা বলের রূপ কিনা সব বলে, এটা তোমরা বাসায় দেখবে। তো তোমাদেরকে ধন্যবাদ, তোমরা এতক্ষণ সঙ্গে ছিলে এবং এর জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। তোমরা বাসায় পড়াশোনা করো এবং সকলে ভালো থাকো, সুস্থ থাকো।